রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় পুলিশের ব্যাখ্যায় আস্থা নেই স্বজন ও স্থানীয়দের। তাদের দাবি, আটক সিদ্ধার্থ ও মুগ্ধকে কখনোই মাদক সেবন করতে দেখা যায়নি। তবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন 2 আসামি। ঘটনার সাথে আর কেউ জড়িত কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ ও সিআইডি। এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান দুলু। জনাব আজিজুর রহমান দুলু, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাইবো আপনার কাছে যে মাদক সেবনে বাধা দেয় এই হত্যাকাণ্ড ঘটেছে, পুলিশের এই যে বক্তব্য এবং ব্যাখ্যা, সন্তুষ্ট হতে পারছেন না অনেকে। আপনার কি মনে হয় কি কারণ? আমার মনে হয় যে মানুষের মধ্যে এক ধরনের ডাউট তৈরি হয়েছে যে 2 জন মাদকাসক্ত কিভাবে এই ধরনের 4 জন ব্যক্তিকে যে ঘটনায় পুলিশের বর্ণনায় এসেছে সেভাবে হত্যা করেছে। আইন আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে, সেটা হলো যে 1943 সালের পুলিশ রেগুলেশনস এর 283 একটি রেগুলেশন আছে। এই রেগুলেশনে বলা হয়েছে যে কোনো আসামি যদি পুলিশের নিকট দোষ স্বীকারোক্তি প্রদান করে তাহলে পুলিশ প্রথমে যে কাজটি করবে, পুলিশ বলতে এখানে তদন্তকারী কর্মকর্তাকে বুঝিয়েছি, এবং অন্য কোনো পুলিশ অফিসারের নিকট বিবৃতি দিলে সেটা অ্যাকসেপ্টেবল হবে না। তদন্তকারী কর্মকর্তা ওই আসামির বক্তব্য বা দোষ স্বীকারোক্তি ডিটেলস লিপিবদ্ধ করার পর উনি যেটা করবেন সেটা হলো যে এটার ভেরিফিকেশন করতে হবে। আমাদের দেশে যেটা হয়েছে সেটা হলো যে এই ধরনের দোষ স্বীকারোক্তি অতি দ্রুত করা হয়, কিন্তু এটা ভেরিফিকেশন করা হয় না। ফলে আপনাদের মনে আছে হয়তো যে কিছুদিন মানে কয়েক বছর আগে নারায়ণগঞ্জে একটি ঘটনায় একজন মহিলাকে ধর্ষণ করে নদীতে ভাসিয়ে দেওয়ার একটা ঘটনার কিছুদিন পরে সেই মহিলা কিন্তু জীবিত অবস্থায় ফিরে এসেছিল। তারপরে যেটা হয়েছে, নারায়ণগঞ্জের এসপি সাহেব এবং ওখানকার যে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট তাদের দুজনকেই হাইকোর্ট ব্যাখ্যা চেয়েছিলেন তাদের নিকট থেকে। তখন প্রশ্ন উঠেছিল এবং আমার সৌভাগ্য হয়েছিল মিস্টার জাস্টিস এনায়েতুর রহিমের কোর্টে অন্য একটি মামলা শুনানির সময় আমি এই বিষয়টি বলেছিলাম যে 1907 সালের ক্যালকাটা হাইকোর্টের একটি রায় আছে যেখানে দেখানো হয়েছে যে এই ধরনের যখন অপরাধ সংগঠিত হইবে এবং আসামি যখন দোষ স্বীকার করবে তখন পুলিশের এই দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পর পুলিশ আলাদাভাবে 283 রেগুলেশনের অধীন ভেরিফিকেশন করবে এবং প্রয়োজনবোধে ম্যাজিস্ট্রেট নিজেই ওই ঘটনাস্থলে যাবেন। এই যে বক্তব্যটি আসামি এলাকাবাসীর দাবি যে গ্রেপ্তার যে মুগ্ধ এবং সিদ্ধার্থ রয়েছে তারা মাদকাসক্ত নয়, এর জবাব আসলে কে দেবে? বিষয়টি কিন্তু 1943 সালের পুলিশ রেগুলেশনের 283 রেগুলেশন অনুযায়ী ভেরিফিকেশন করতে গেলে যে জিনিসটা আসবে সেটা হলো যে যেভাবে সিঁড়িতে 2 জনের লাশ পাওয়া গিয়েছে বা হত্যা করার ঘটনা ঘটানো হয়েছে ছাদে, সিঁড়িতে, এবং তারপরে তার ছোট ছেলেকে, এই সিঁড়িতে 2 জনের হত্যাকাণ্ড এখানে সম্ভব কিনা এটার কিন্তু একটা ডেমনস্ট্রেশন মানে করে দেখা দরকার, অথবা তারা যে কি পরিমাণ মাদকাসক্ত হয়েছিল, তাদের মাদকাসক্ত হয়ে তাদের নিজেদের মধ্যে কন্ট্রোল ছিল কিনা, সক্ষমতা ছিল কিনা। এবং মেডিকেল সায়েন্সে আরেকটা জিনিস কিন্তু এসে যায়, সেটা হলো যে এই পুলিশ কমিশনার সাহেব কিন্তু বলেছেন যে একজনের চোখ এই মানে মুখে এবং গলাতে যখন রশি দিয়েছিল গামছায়, একজনের 4-5 মিনিট লেগেছিল মানে তার মৃত্যু হওয়ার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে উনি বলেছেন যে চোয়ালটা ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, একই সাথে চোখ একটা বাহির হয়ে গেছে, ছিটকে পড়ে গেছে। এই যে চোখ বাহির হয়ে যাওয়া, এটা কিন্তু শ্বাসরোধের কারণে কোনো মেডিকেল সায়েন্স এই কথাটা বলে না। ফলে মানুষের মাঝে যে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে যে এটা ঘটনা কি মানে সঠিকভাবে উদ্ঘাটিত হয়েছে কিনা তদন্তে, সেই বিষয়টির নিরিখে আইন অনুযায়ী এই আসামিদ্বয়ের যাদেরকে অ্যারেস্ট করে যাদের স্বীকারোক্তি এখন পর্যন্ত পুলিশ বিবৃতির মাধ্যমে যেটা জানিয়েছেন সেটা কিন্তু 283 রেগুলেশনের অধীনেই নিরূপিত হতে হবে, অর্থাৎ যাচাই হতে হবে। আপনি যেটি বললেন যে মানুষের মধ্যে একটি সন্দেহ তৈরি হয়েছে, এই হত্যাকাণ্ডের কারণ নিয়েও কিন্তু নানান ধরনের ব্যাখ্যা তৈরি করা হচ্ছে। এই পরিস্থিতিতে সরকারের শীর্ষ কারো ব্যাখ্যা দেওয়া উচিত নয় কি? ডেফিনেটলি সরকারের শীর্ষ কারো ব্যাখ্যা দেওয়া উচিত বলে আমি মনে করি, এবং সেই সাথে সরকারের আরও একটি বিষয়
চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়া দরকার। সেটা হলো যে ধরেন এই ধরনের ঘটনা সিলেটেও আমি এর আগে একটা মিডিয়া মারফত জেনেছি যে একটা পরিবারে এই ধরনের হত্যাকাণ্ড হয়েছে, রংপুরেও হয়েছে। সরকারের এখানে যে জিনিসটি করা দরকার সেটা হলো যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটা সিনারিও প্ল্যানিং করা দরকার, যে আজকের সিলেট অথবা রংপুরে যে ঘটনাটি ঘটেছে, আমরা যদি বিশেষভাবে রংপুরের এই ঘটনাটি সামনে নেই, আগামীতে যদি 10টি জেলায় 10 ধরনের এই ধরনের ঘটনা ঘটে, 10টা ফ্যামিলিতে এই ধরনের ঘটনা ঘটে, তখন আমাদের কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার এবং এই ধরনের ঘটনা প্রিভেন্টিভ স্টেজে বা প্রিভেনশনের জন্য আমাদের কি ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটাই কিন্তু সেটাও আমাদের ব্যাখ্যা দরকার। জি, বুঝতে পেরেছি জনাব আজিজুর রহমান দুলু। আমাদের হাতে একেবারেই সময় নেই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।